আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অনুপস্থিতিতে সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন। এর আগে গত ২৭ নভেম্বর এই মামলা থেকে বিএনপি চেয়ারপারসনকে খালাস দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ ও দুর্নীতি দমন কমিশন উচ্চ আদালতে আপিল করে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে ২০১৮ সালের ২৯ অক্টোবর দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। ২০০৭ সালে তৎকালীন 1-11-এর তত্ত্বাবধায়ক সরকার এই মামলা দায়ের করে। আওয়ামী লীগ সরকার দুর্যোগকে ব্যবহার করে এই মামলা করেছিল বেগম খালেদার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি করার জন্য, এবং সাক্ষীগণা পর্যালোচনা করেছে, কোনো অপরাধ প্রমাণিত করতে পারেনি। বেগম খালেদার যে তাকে অ্যাকুইটাল দিয়েছে, খালাট দিয়েছে, সাজা বাতিল করেছে। যদি মামলাটা সত্য হতো, কারেক্ট হতো, তাহলে ট্রায়াল করতে এত লাগতো না, বিচার করতে লাগতো। বিচার করতে অনেকদিন সময় নিচ্ছে, মিথ্যা মামলা সাজাবে কীভাবে? জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের রায় সম্পর্কে আরও জানাতে হাইকোর্ট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। জাবেদ, আপিলের রায় নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? লোপা, আজকে কিন্তু খুব ছোট্ট একটি আদেশ দিয়েছে আপনার আপিল বিভাগ, বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন যে পূর্ণাঙ্গ বেঞ্চ। তারা আজকে রাষ্ট্রপক্ষ এবং দুদক যে লিভ টু আপিল করেছিল, সেই লিভ টু আপিলটাকে খারিজ করে দিয়েছেন। অর্থাৎ এর ফলে হাইকোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যে খালাস দিয়েছিল, সেই খালাসের রায়টি বহাল থাকলো। এবং এখানে যে জিনিসটা হয়েছে যে বিশেষ জজ আদালত ওনাকে যে খালেদা জিয়াকে যে ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করেছিল, সেটা কিন্তু আর এখন নেই, এবং আপিলও এটা সেটেল হয়ে গেল। তার মানেটা হচ্ছে তিনি যে এই মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগটা করেছিল, যে রায়টা হয়েছিল, সেই রায়টা যে একটু ভিন্ন ছিল, সঠিক হয়নি, সেটা প্রমাণ হলো, এমনটাই বলছেন তার আইনজীবীরা। এবং যেটা বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এরই মধ্যে যেসব মামলা হয়েছে গত সরকারের আমলে বা তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সবগুলি মামলা থেকে কিন্তু তিনি খালাস পাচ্ছেন। তার মানে মামলাগুলি যে একটি রাজনৈতিক উদ্দেশ্য হয়েছিল সেটা প্রমাণ হচ্ছে, সেটা তারা বলছেন। এবং আগামীতেও সব ধরনের মামলা থেকে তিনি খালাস পাবেন এমনটাই বলছেন। এবং আজকে তার আইনজীবী বলছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা হয়েছে এবং এই মামলা যারা রায় দিয়েছিলেন, বিচারক যারা ছিলেন, নিম্ন আদালত বলেন, হাইকোর্ট বলেন, তারা কিন্তু পদোন্নতি পেয়েছেন। এবং এইটাই প্রমাণ করে যে এই মামলাগুলি সাজানো ছিল এবং রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তো এই হচ্ছে আসলে এই রায়টা নিয়ে সর্বশেষ লোপা। জানছিলাম জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের রায় সম্পর্কে। বকেয়া বেতনের দাবিতে সাভারে আজও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে স্থানীয় প্রতীক গার্মেন্টস ও ২ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা সোয়েটার কারখানার শ্রমিকরা একযোগে ঢাকা আরিচা মহাসড়কে নেমে আসে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেবার অনুরোধ জানান। আইন শৃঙ্খলা বাহিনীর পাওনা পরিশোধের আশ্বাস দিলে ২ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা। যান চলাচলও স্বাভাবিক হয়। আগে থেকেই বাজারে সয়াবিন তেলের সংকট। রোজায় বেড়েছে লেবু, শসা ও বেগুনের দাম। রমজানের দ্বিতীয় দিনের বাজার পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি আমাদের সহকর্মী আরাফাত ইসলামের কাছে। তিনি আছেন রাজধানীর মহাখালী কাঁচা বাজারে। আরাফাত, সয়াবিন তেলের সংকটের খবর আমরা আগে থেকেই জেনেছি। এই মুহূর্তে সয়াবিন তেলের সংকট কতটা দেখছেন এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য রয়েছে সেগুলোর মূল্য এবং সরবরাহ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? বিগত ৩ মাস ধরে ভোজ্য তেলের সংকট চলে আসছিল।
ক্রেতা বিক্রেতারা আশা করছেন যে রমজান শুরুর পর থেকে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে রমজান শুরুর দ্বিতীয় দিনে এসেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বড় সংকট আরো তীব্রতর হচ্ছে, আমরা বাজার ঘুরে যেটি দেখতে পাচ্ছি, এবং বিক্রেতারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে আমদানি হলেও সেই অনুযায়ী কিন্তু বাজারে সরবরাহ করা হচ্ছে না, এবং ডিলারদের কাছে তেল থাকলেও তারা বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদেরকে তেল সরবরাহ করছেন, এবং তাদের যে পরিমাণ চাহিদার তুলনায় খুবই কম তেল সরবরাহ করা হচ্ছে। অপরদিকে ক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু বাজারে এসে তেল পাচ্ছেন না। তারা যেমনটি বলছেন তাদের 5 লিটার তেল কেনার জন্য প্রতিটি দোকানে দোকানে ঘুরতে হচ্ছে। এ নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে এক প্রকার বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে। অপরদিকে যদি আপনাকে জানিয়ে রাখি, রোজা শুরুর একদিন আগে থেকেই হঠাৎ করে লেবুর দাম অতিরিক্ত বেড়ে যায়, এবং বাজার ভেদে আমরা যেটি দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন বাজারে লেবুর আকার অনুযায়ী 80 টাকা থেকে 100, কোনো জায়গায় 120 টাকা পর্যন্ত লেবুর হালির দাম থাকা হচ্ছে। এর পাশাপাশি রমজান এলে প্রতি বছর কিন্তু বেগুনের চাহিদা বেড়ে যায়। সেই চাহিদার সুযোগকে কাজে লাগিয়ে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু এই পণ্যটির দাম বাড়িয়ে দেয়। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি বাজার ভেদে এবং মান অনুযায়ী বেগুন 100 থেকে 120, এমনকি 140 টাকা পর্যন্ত কিন্তু তারা বিক্রি করছে। পাশাপাশি শসার দামও, দেশি শসা সেটি 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং হাইব্রিড জাতীয় যে শসা রয়েছে সেটি 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি দেশি মুরগির দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে, যেটি 550 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল সেটি কোথাও 650 থেকে 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যেমনটি মহাখালী কাঁচাবাজারে আমরা দেখতে পাচ্ছি 700 টাকা কেজিতে দেশি মুরগি বিক্রি করা হচ্ছে। এর ছাড়া ব্রয়লার মুরগি যেটি রয়েছে সেটি 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে চড়া দামে মাছ বিক্রি হচ্ছে, যেহেতু এখন শুষ্ক মৌসুম। বিক্রেতারা বলছেন অনেকাংশেই বিভিন্ন জায়গায় খালবিল নদী নালা শুকিয়ে যাওয়ায় মাছের সরবরাহ কমে গিয়েছে, যার ফলে মাছও অতিরিক্ত দামে তাদের কিনতে হচ্ছে, এবং ক্রেতারাও সেই চড়া দামে মাছ কিনতে হিমশিম খাচ্ছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রমজানের দ্বিতীয় দিনের বাজার পরিস্থিতির সর্বশেষ আপডেট। আমরা জানছিলাম আজকের বাজার দরের সর্বশেষ তথ্য। শ্রীলঙ্কার বাসে হামলার 16 বছর আজ। 2009 সালের এই দিনে ভয়াবহ সন্ত্রাসী হামলার কবলে পড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। 16 বছর আগের লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের সামনের সেই ঘটনায় মহা বিপর্যয়ে পড়ে পাকিস্তানের ক্রিকেট। নির্বাসন কাটিয়ে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আইসিসি ইভেন্টও আয়োজন করছে দেশটি। তবু সেই দিনের কথা মনে পড়লে হৃদয় কেঁপে ওঠে প্রত্যক্ষদর্শীদের। লাহোর থেকে মমিনুর রিপনের রিপোর্ট। 2009 সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার শুরুটা হয়েছিল ঠিক এখানেই। গোল চত্বর পেরিয়ে যখন টিম বাসটি এদিক দিয়ে ঢুকবে ঠিক তখনই সন্ত্রাসীরা গুলি শুরু করে। ড্রাইভার গুলিবিদ্ধ হলেও ঠিক দলকে নিয়ে চলে যান স্টেডিয়ামের দিকে। 16 বছর আগে সেই ঘটনায় আহত হয়েছিলেন 6 শ্রীলঙ্কান ক্রিকেটার। প্রাণ হারায় 2 স্থানীয় বাসিন্দা। দিনের আলোয় সেই ভয়ঙ্কর হামলায় অন্ধকার নেমে আসে পাকিস্তানের ক্রিকেটে। সেই দিনের ঘটনা সামনে থেকে দেখেছিলেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম, যা মনে পড়লে এখনো হৃদয় কেঁপে ওঠে তার। দল এখান থেকে বের হতেই গোলাগুলি শুরু হয়। আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। ড্রাইভার তাদেরকে রক্ষা করে। এই ঘটনার ভয়াবহ প্রভাব পড়ে, তবে দীর্ঘদিন পর ক্রিকেট ফিরেছে, এটাই সবচেয়ে বড় সুখবর। ওই দুর্ঘটনার পর নিরাপত্তার শঙ্কায় 10 বছর নির্বাসনে চলে যায় পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট। সন্ত্রাসী হামলার 1 দশক পর সেই শ্রীলঙ্কা দলই প্রথম পাকিস্তান সফর করে। ধীরে ধীরে বাড়তে থাকে আন্তর্জাতিক ম্যাচও। আমি গাদ্দাফি স্টেডিয়ামের ওই পাশ থেকে বিএসসি পরীক্ষা দিয়ে বের হচ্ছিলাম। ঘটনাটি আমাদের জন্য খুব লজ্জাজনক ছিল। শ্রীলঙ্কান তারকা সাঙ্গাকারাকে অসংখ্য ধন্যবাদ। তিনি হামলার শিকার হয়েও পরবর্তীতে পাকিস্তান সফর করেন এবং আমাদের সমর্থন করেন। দীর্ঘ প্রায় 2.5 যুগ পর 2025 সালে আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের সুযোগ পায় পাকিস্তান। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে বেশ কড়া অবস্থানে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। মমিনুর রিপন, এনটিভি নিউজ, লাহোর, পাকিস্তান। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।